কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের আমাদের যেই ইন্টারন্যাশনালের যে কনসেপ্টটা ছিল বিভিন্ন ধরনের দেশ পরিচিতি, সেখানে আজকের একটা গুরুত্বপূর্ণ কন্টেন্ট হচ্ছে তুরস্ক। তো তুরস্ক নিয়ে আজকে ইন্টারন্যাশনালের যে ভিডিওটা বানিয়েছে, আশা করি আপনারা দেখেছেন। আজকে পত্রিকার ইন্টারন্যাশনালের যে রিভিউটা, সেখানে একটা গুরুত্বপূর্ণ পার্টই ছিল, মানে সবচেয়ে বড় পার্টটাই ছিল তুরস্ক নিয়ে। মধ্যপ্রাচ্যে তুরস্ক এবং ইসরায়েলের যে টানাপোড়েন, এবং এটার মধ্যে সিরিয়া কেন্দ্রিক হয়ে যাচ্ছে। এখন তো সিরিয়াটাকে একটা ডিভাইডেশনের পর্যায়ে নিয়ে যাচ্ছে আর কি। সো ইন্টারন্যাশনাল পলিটিক্সে সবসময়ের মতো এবারও আপনার তুরস্ক যথেষ্ট পরিমাণে এখন ভালো একটা পজিশনে আছে। তো তুরস্ক যেহেতু ভালো একটা পজিশনে আছে, সো তুরস্ক আমাদের পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট। এবার ইন্টারন্যাশনাল পলিটিক্সে প্রচুর ইস্যু চলতেছে। হ্যাঁ, তো যেহেতু বেশি ইস্যু চলে, যে ইস্যুগুলো বাজারে চলমান থাকে সেই ইস্যু থেকে মূলত প্রশ্ন আসে, সেক্ষেত্রে তুরস্ক একটা গুরুত্বপূর্ণ টপিক আমাদের জন্য। তবে কোশ্চেন সহজেই আসবে। দেখেন যে কনস্টান্টিনোপল বিজয় 1453 সালে অটোমান বীর ফাতেহ সুলতান মোহাম্মদ কনস্টান্টিনোপল জয় করে নাম রাখেন হচ্ছে ইস্তাম্বুল। তারপর হচ্ছে তাহলে ইস্তাম্বুলের পূর্ব নামটাও হচ্ছে কনস্টান্টিনোপল। আশা করি আপনারা পারবেন, এর বেশি আমাদের লাগবে না। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আপনার মূলত রোমান সাম্রাজ্য এবং বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানী। সো যদি বলে যে ইস্তাম্বুলের পূর্ব নাম কি, তারপর বাইজেন্টাইন সাম্রাজ্যের পূর্ব নাম কি, তাহলে উত্তর হবে কনস্টান্টিনোপল। এখন দেখেন অটোমান সাম্রাজ্যের পতন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে 1922 সালে। তাহলে 1922 সালে তুরস্কের অটোমান সাম্রাজ্যের পতন হয়, ফলে তুরস্ক 624 বছরের পুরনো খিলাফতের অবসান ঘটে। মুস্তফা কামাল পাশা আতাতুর্ক, তাকে হচ্ছে আধুনিক তুরস্কের জনক এবং হচ্ছে প্রথম রাষ্ট্রপতি। উনি হচ্ছে অধিষ্ঠিত হয় 1922 সালে, তাকে হচ্ছে আধুনিক তুরস্কের জনক বলা হয়। এখন শেভার্স চুক্তি এবং এর ঠিক পাশাপাশি লুজান চুক্তি, এই দুইটা চুক্তি আমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। প্রথম বিশ্বযুদ্ধে যখন হচ্ছে আপনার তুরস্ক হেরে যায়, তুরস্ক হেরে যাওয়ার পরে আপনার যেই উইনিং পাওয়ারগুলো ছিল, উইনিং পাওয়ারগুলো এখানে অবশ্যই ইউএসএ এখানে কানেক্টেড ছিল না। ইউএসএ ছাড়া যে উইনিং পাওয়ারগুলো ছিল, তারা আপনার 1920 সালে একটা চুক্তি করতে বাধ্য করে তুরস্ককে। এটা হচ্ছে শেভার্স চুক্তি নামে পরিচিত। চুক্তিটা খুবই গুরুত্বপূর্ণ, 1920, এটা মাথায় রাখবেন। এই এই চুক্তি থেকে তুরস্কের জন্য অনেকগুলো ক্ষতিকর দিক ছিল, মানে এমন কিছু ক্লজ ছিল যেটা খুবই অপমানজনক ছিল। যেমন প্রথম বিশ্বযুদ্ধের আপনার 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 হচ্ছেন জার্মানি হেরে যাওয়ার পরে আপনার ওদের উপর এমন ধরনের কিছু ক্লজ ঢুকিয়ে দিচ্ছে যে ওরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের দিকে বেশি মোটিভেশন পেয়ে যায়। তার মানে হচ্ছে আপনার হেরে যাওয়ার পর আপনার ওদের সাথে কীভাবে বিহেভ করতেছেন, সেটা আপনার হচ্ছেন একটা ফিউচারকে রিডিজাইন করতেছে, রিশেপ করতেছে। কেমন? তাহলে দেখি আমরা এই শেভার্স চুক্তিতে কী ছিল। বসফরাস প্রণালীর মধ্য দিয়ে বিদেশি জাহাজ চলাচলে তুরস্ক শুল্ক আরোপ করতে পারবে না। নিজ ভূমি হতে তুরস্ক তেল উত্তোলন করতে পারবে না। দেখেন কত একটা ইনসাল্টিং একটা চুক্তি করতে বাধ্য করছে। নিজের তেল, নিজের সাধারণত সেইখান থেকে তারা তেল উৎপাদন করতে পারবে না। কুর্দিদের জন্য একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। হ্যাঁ, কুর্দিস্তান নিয়ে তো এখনও ঝামেলা চলতেছে। যাই হোক, দেখেন যে এখানে হচ্ছে কুর্দিদের জন্য হচ্ছে একটা স্বাধীন রাষ্ট্র ভূখণ্ড প্রতিষ্ঠার কথা থাকলেও পরবর্তীকালে লুজান চুক্তির কারণে তা বাস্তবায়ন হয়নি। যাই হোক, শেভার্স চুক্তির মাধ্যমে বুঝতে পারতেছেন তাদের জনগণ, তাদের হচ্ছে আপনার জাতীয়তাবাদী যে রাজনৈতিক নেতৃবৃন্দ ছিল, সবাই মোটামুটি ডিসপ্লেস ছিল। আন্দোলন একটা গড়ে ওঠে। সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে হচ্ছে একটা লুজান চুক্তি স্বাক্ষর করে, এই শেভার্স চুক্তি বাদ দিয়ে একটা লুজান চুক্তি স্বাক্ষর করে 1923 সালে। 23 সালটা খুবই গুরুত্বপূর্ণ। দেখেন 23 সালে সুইজারল্যান্ডের লুজানে, তাহলে লুজান শহরটা হচ্ছে সুইজারল্যান্ডে, এটা মাথায় রাখবেন। আপনার লুজান চুক্তির মাধ্যমে তুরস্কের বিকাশ সমৃদ্ধি অর্জনের চেষ্টাকে শৃঙ্খলিত করা হয়। 1923 সালে লুজান চুক্তির মেয়াদ শেষ হবে। 2023 সালে লুজান চুক্তির মেয়াদ শেষ হবে, মানে শেষ হয়ে গেছে। দেখেন, এটা নর্মালি কোনো চুক্তির মেয়াদ দেওয়া থাকে না যে এত বছর থেকে এত বছর চুক্তি হবে। মূলত হচ্ছে এই বেশিরভাগ আন্তর্জাতিক চুক্তি যেগুলোতে কোনো মেয়াদ থাকে না, সেটার মেয়াদ থাকে 100 বছর। সো যেহেতু হচ্ছে 1923 সালে একটা চুক্তি হয়েছিল, তাহলে তার 100 বছর, মানে 2023 সালে লুজান চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে। দেখেন, এই চুক্তির অনুযায়ী হচ্ছে তুরস্কের আধুনিক রাষ্ট্রের সীমানা স্বীকৃতি দেওয়া হবে। মিত্রশক্তি তুরস্কের সশস্ত্র বাহিনীর উপর কোনো নিয়ন্ত্রণ চাপাবে না। মিত্ররা তাদের তুরস্কের কুর্দিস্তানের স্বায়ত্তশাসনের দাবি পরিত্যাগ করবে। তুরস্ককে এজিয়ান সাগরের অনেক দ্বীপপুঞ্জ গ্রিসের হাতে ছেড়ে দিতে হবে। গ্রিস তার আগের আরব প্রদেশগুলোর উপর কোনো দাবি জানাবে না। সাইপ্রাসের ব্রিটিশদের দখল এবং আপনার ডোডেকানিস দ্বীপপুঞ্জের উপর ইতালীয় অধিকারকে স্বীকৃতি দেবে, লাগবে না এটা। আমাদের তুরস্ক আর্মেনিয়া স্বত্বত্যাগ করবে, এটা আমাদের এটা প্রয়োজন নাই। এই জন্য দেখবেন যখন আর্মেনিয়া আজারবাইজানের মধ্যে গ্যাঞ্জাম লাগে, তখন তুরস্ক কোনো না কোনোভাবে ইনভলভ হয়ে যায়। ওই লুজান চুক্তি বাতিল হওয়ার পরে, অর্থাৎ 2023 সালে একটা বিশাল সমাবেশ করে,
দুরান চুক্তি বাতিল সাপেক্ষে আর কি, তখন হচ্ছে তুরস্ক আরও বেশি আপনার প্রত্যয়ী ছিল, কিছুটা আগ্রাসী ছিল। সো আপনার তুরস্কের যে একটা একটা আপনার হিস্টোরিক্যাল আপনার ওয়ার জোন আছে আর্মেনিয়ার সাথে, আরেকটা আছে হচ্ছে গ্রিসের সাথে। ওরা কিন্তু এখন খুব বেশি, যেহেতু তুরস্ক ওই দুটো দেশের চেয়ে অনেক বেশি শক্তিশালী, সো এখনও বেশি অ্যাগ্রেসিভনেস দেখাচ্ছে। ইনোসিসটা হচ্ছে আমাদের দরকার নেই। দেখেন সাইপ্রাসকে গ্রিসের সাথে যুক্তকরণের আন্দোলন নাম হচ্ছে ইনোসিস, এটা পড়ার প্রয়োজন যে একটু পড়েন তাইলে হবে। যাই হোক, দেখেন অন্যান্য দেখি আমরা। প্রাচীন তুরস্ক সভ্যতার কেন্দ্রে ছিল আনাতোলিয়া, ঠিক আছে। আনাতোলিয়া হচ্ছে প্রাচীন তুরস্ক সভ্যতার কেন্দ্রে ছিল। বিখ্যাত অটোমান সাম্রাজ্যের কেন্দ্র ছিল তুরস্ক। এখন দেখেন বিখ্যাত ট্রয় নগরী হচ্ছে তুরস্কে, এটা 45-এ আসছে ট্রয়, ঠিক আছে। হেলেন অফ ট্রয় মুভিটা সবাই দেখতে মনে হয়, হেলেন অফ ট্রয় দেখে নেবেন, মুভিটা খুব সুন্দর হয়েছে। এশিয়া এবং ইউরোপ দুইটি মহাদেশে পড়ছে তুরস্কের ইস্তাম্বুল শহরটা, ঠিক আছে। তাহলে ইস্তাম্বুল হচ্ছে এশিয়া এবং ইউরোপের মধ্যে পড়ছে। এটাকে বলে ইউরেশিয়ান আপনার নগর বলে, বা ইউরেশিয়ান শহর বলা হয় এটাকে, মানে ইউরোপ এবং এশিয়া। ইস্তাম্বুলের পূর্ব নাম হচ্ছে কনস্টান্টিনোপল। ওকে, এটা পড়ে ফেলছি আমরা। এখন দেখেন কুর্দিস্তান স্বাধীন রাষ্ট্র নয়, বাট এটা হচ্ছে স্বাধীন হওয়ার জন্য হচ্ছে যথেষ্ট পরিমাণ ফাইট করতেছে। এখন দেখেন যে কুর্দি হচ্ছে মধ্যপ্রাচ্যের একটি নৃতাত্ত্বিক জনগোষ্ঠী। 1970-এর দশকে কুর্দিস্তানের এলাকা নিয়ে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ওরা হচ্ছে ফাইট করে যাচ্ছে। এটা হচ্ছে পিকেকে, ওরা একটা কুর্দি ভাষায় পিকেকে, এটা একটা আপনার একটা সংগঠন ছিল যারা স্বাধীনতার জন্য যুদ্ধ করতো। পিকেকে যেটা সাম্প্রতিক সময়ে আপনার তুরস্কের সাথে একটা শান্তি চুক্তি করে ফেলছে, কিন্তু এটা অলরেডি এক্সিকিউশনে চলে গেছে। যাই হোক, দেখেন এটা রাজধানী হচ্ছে অ্যারাবিল। তো কুর্দিস্তান নিয়ে খুব একটা কিছু পরীক্ষা আসবে না আশা করি। সিরিয়ার আফরিনে কুর্দি বিদ্রোহীদের দমনের উদ্দেশ্যে তুরস্ক কর্তৃক পরিচালিত অভিযানের নাম হচ্ছে অপারেশন অলিভ ব্রাঞ্চ। এটা আপনার যেহেতু চুক্তি হয়ে গেছে, এটা আসার জন্য গুরুত্বপূর্ণ না। এখন দেখেন